মৌসুমটা ছিল শীতের। তিনজন বন্ধু মিলে বেড়াতে যায় আরেকজন বন্ধুর বাড়িতে। সেই বন্ধুর বাড়িতে এমন একটি ভয়ানক কাণ্ড ঘটায়, যে ঘটনার কারণে একজন বন্ধুর মৃত্যু হয় এবং বাকি দুই বন্ধু বিপর্যয়ে পড়ে যায়। হ্যাঁ, আজকে এরকম একটি ভয়ঙ্কর ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আজকের ঘটনাটি ইমেইলের মাধ্যমে পাঠিয়েছেন কিশোরগঞ্জ জেলা থেকে আরিফ ভাই। আরিফ ভাই ইমেইলটি যেভাবে লিখেছেন, আমি ঠিক সেভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি। আমার নাম মোহাম্মদ আরিফ মিয়া। আমি থাকি হচ্ছে কিশোরগঞ্জ জেলায়। তো আমি আপনাদের মাঝে আজকে আসার কারণ হচ্ছে, আমার সাথে ঘটে যায় প্রায় 4 বছর আগে একটি ভয়ানক ঘটনা, যে ঘটনার প্রভাব আমার পরিবারের উপরও কিছুটা পড়ে। তখন সময়টা ছিল শীতের মৌসুম। আমি বাড়িতে পড়ালেখা করছিলাম। তখন এইচএসসি পরীক্ষার্থী ছিলাম। পরীক্ষার পড়া আমি পড়তে পড়তে এক পর্যায়ে ঘুম চলে আসে। ওই সময় শুনতে পাই যে আমার বাড়ির পিছনে যে দরজাটা ছিল, ওইটা দিয়ে কেউ ডাকছে। তো 2-3 জনের মতো হবে গলা। ডাকাডাকি করার পর আমি একটু অবাক হলাম এবং আম্মুকে ডেকে বললাম, আম্মু, বাড়ির বাইরে কেউ হয়তো ডাকছে আমাদেরকে। তখন আম্মু আর আমি ঘর থেকে বেরিয়ে বাড়ির সামনে যে গেটটা রয়েছে, ওই গেটের দরজাটা খুলে দেই। তখন দেখতে পাই যে আমার 3 বন্ধু রাত্রিবেলা এসে আমাদের বাড়িতে হাজির। দেখার পর আমি একটু অবাক হলাম। তারা 3জন বন্ধু আমাকে এসে জড়িয়ে ধরলো এবং তারা বলতে থাকলো যে, কি খবর বন্ধু, ভালো আছিস তো? তখন আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি, তোরা তোরা কেমন আছিস? তখন তারা বললো যে, হ্যাঁ আমরাও ভালো আছি। তারপর আমি জিজ্ঞেস করলাম যে, কি হলো, তোদের কোনো সমস্যা হলো এই তো রাত করে যে আমাদের বাড়িতে? তখন তারা বলে উঠলো যে, আরে না বন্ধু, সমস্যা কিসের, আমরা যাচ্ছিলাম এক জায়গায়। তখন সিদ্ধান্ত নিলাম যে তোর বাড়িতে যদি আমরা একটু উঠে যাই, তাহলে তোর ভালো লাগবে, এর জন্যই তোর বাড়িতে একটু আসলাম। তখন আমি একটু অবাক হয়ে বললাম যে, আচ্ছা আসছিস তো ভালো হয়েছে, আয় চলে আয়, বাড়িতে আয়। তখন আমি ওই বন্ধুগুলোকে নিয়ে আমার ঘরে চলে আসি। আসার পর তখনও আমরা কিন্তু খাওয়া দাওয়া করিনি। আর খাওয়া দাওয়া না করাতে আমার আম্মু আমার জন্য ভাত বেড়ে নিয়ে আসবেন। চুলার উপর থেকে গরম ভাত তিনি রান্না করে প্লেটে রেখেছেন। এবং আমার বন্ধুরা যেহেতু এসেছে, তাদেরকে না দিয়ে তো আমাকে একা দিতে পারবেন না। আমার বন্ধু 3জনের জন্য এবং আমার জন্য 4টা প্লেটে ভাত, তরকারি নিয়ে আসলো আমার আম্মু। আসার পর আমাদেরকে বসালো। তবে প্রথমত আমার 3 বন্ধু না করলো, বলল, না ভাই, আমরা খাবো না। তখন আম্মু জোর করলো। তখন তারা বসে পড়ে এবং খাওয়া দাওয়া যখন আমরা শেষ করি, শেষ করার পর তারা বলল যে, আরিফ, এখন তো রাত হয়ে গিয়েছে, তোর বাসায় কি থাকা যাবে? তখন আমি বললাম যে, থাকবি? আচ্ছা থাক, সমস্যা কি, আমার তো বাড়িতে আমার রুমটা একাই, আর পাশের রুমে আমার আম্মু আব্বুরা শোয়, তো সমস্যা নেই, আমার রুমে থাকতে পারবি। তখন আম্মুকে বলে ওই 3জন বন্ধুকে আমার সাথে রেখে দেই। তো আমরা খাওয়া দাওয়ার পর, হাত মুখ ধোয়ার পর কিছু গল্প সল্প করতে করতে আমরা ঘুমাতে যাব। তবে তাদের গল্পগুলো ছিল খুব অন্যরকম। তারা ইশারায় যেমন কিছু একটা কথাবার্তা বলছিল, সেটা আমি বুঝতে পারি এবং আমি জিজ্ঞেস করব, কিন্তু জিজ্ঞেস করার কোনো মানে ছিল না। তার কারণ হচ্ছে, তারা যেভাবে কথা বলছিল, সেটা মানে আমাকে বোঝানোর জন্য তারা বলছিল না। সেটা দেখার পর আমি তাদেরকে একটু সন্দেহ করি। তখন আমি ঘুমোতে যাব, তো আমার সঙ্গে তারাও ঘুমাবে। আমি তখন ভাবলাম যে তাদের হয়তো মতলব খারাপ হতে পারে। আমি ঘুমের ভঙ্গি ধরবো এবং তাদেরকে খেয়াল রাখতে হবে। তখন আমি চোখগুলোকে বন্ধ করি। তবে না, আমি ঘুমাইনি, আমি চেয়ে আছি, চোখ শুধু বন্ধ আছে। তখন আমি যখন আধা ঘন্টা প্রায় পেরিয়ে যায়, তখনই আমি শুনতে পাই যে তাদের পায়ের হাঁটার শব্দ হচ্ছে। তারা হেঁটে জানি কানে কানে কিছু একটা কথা বলছে।
তখন এটা শোনার পর আমি চোখটা একটু খুলি, তখন লাইট ছিল অফ, যার কারণে তারা আমার আমার ঘুম থেকে ওঠা দেখতে পায়নি। তখন আমি দেখতে পাই তারা তিনজন মিলে বিছানা থেকে উঠে পড়ে এবং একসাথে দলবদ্ধ হয়ে কিছু বলাবলি করছিল। তখন আমি তাদের এই অবস্থা দেখার পর আমিও লাফ দিয়ে উঠে পড়ি, কেননা তারা হচ্ছে আমার বন্ধু মানুষ। কোনো সমস্যা হলে তো আমার সঙ্গে শেয়ার করতে পারে অবশ্যই, তবে তারা কিন্তু আমার সাথে এটা শেয়ার করতে চায়নি। তখন আমি তাদেরকে বললাম যে, কিরে ভাই, কোনো সমস্যা হয়েছে? তোরা তো উল্টাপাল্টা কি বলছিস, এসব উল্টাপাল্টা, কানে কানে আবার একজনের আরেকজনের। তখন তারা তিনজন একটু ভয় পায় এবং আমাকে বলল, আরে আরিফ, না না, কোনো সমস্যা হয়নি, আমাদের একটু ভালো লাগছিল না, তাই তিনজন উঠলাম। তখন আমি আমার যে একজন বন্ধু ছিল তার সঙ্গে আমার একটু ক্লোজ ছিল বেশি, তখন আমি তার মুখের দিকে তাকালাম, তাকিয়ে বললাম, দেখ আসিফ, সত্যি করে বলতো, সমস্যা কি হয়েছে? কোনো কোনো জায়গায় কি গ্যাঞ্জাম করেছিস বা কোনো চুরি টুরি করেছিস? তখন সে বলল, আরে না ভাই, তোর কি দেখে মনে হয় আমরা এরকম চুরি বা গ্যাঞ্জাম করার লোক? আমরা তো ভালো লোক। তখন আমি বললাম যে, হ্যাঁ জানি তোরা ভালো লোক, তবে তোদের লক্ষণটা যেমন ঠিক দেখাচ্ছে না, সত্যি করে বলতো আমাকে। তখন ওই তিনজনের মধ্যে একজন আমাকে বলে উঠলো যে, আরিফ, তাহলে তোকে আমরা বলেই দিই, তোদের যে বাড়ির পশ্চিম দিকে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের মধ্যে 4-5টা তালের গাছ আছে, বেশ বড় বড়। এর মধ্যে একটি গাছ আছে, মানে পুরুষ গাছ, ওইটার মধ্যে তাল হয় না। তখন আমি বললাম যে, হ্যাঁ ঠিক আছে, তো ওইটার মধ্যে তাল হয় না, তবে ওই তাল বাগানের পাশে যে ক্ষেতটা রয়েছে, ওই ক্ষেতটা আমার বাবা ওইখানে চাষ করে। তখন বন্ধুরা বলে উঠলো যে, হ্যাঁ, এটা আরো সুবিধা, আমাদের বাড়িতে তুই জানিস যে তোর পাশের গ্রামে, ওই পাশের গ্রাম থেকে এসে তোর গ্রামে কিছু একটা করা আমাদের জন্য সম্ভব না। আজকের রাতটা আমরা এখানে ঘুমাবো না, আজকের রাতটা এখানে একটা কাজ করতে এসেছি, তুই কি আমাদেরকে একটু হেল্প করবি? আর যদি হেল্প করিস তাহলে তুইও কিছু একটা ভাগ পাবি। তখন আমি বললাম যে, দেখ ভাই, অনেক রাত হয়েছে, সবাই ঘুমাবে, আম্মু আব্বু ঘুমাচ্ছে, কোনো উল্টাপাল্টা কাজের মধ্যে জড়াস না এবং উল্টাপাল্টা কাজ করার জন্য আমাকে আকর্ষিত করিস না। দেখ, ভালো হবে ঘুমিয়ে পড় এবং কালকে সকালে যেটা করার করব। তখন তারা তিনজন থেকে একজন বলে উঠলো, এ ভাই, আমরা এখানে এসেছি একটা কাজ করার জন্য, আমরা এখানে ঘুমানোর জন্য আসিনি, আর এই কাজটা আমাদেরকে আজকে সম্পূর্ণ শেষ করতে হবে। আর আমরা যদি শেষ করতে পারি, আশা করি আমাদের ভবিষ্যৎটা দাঁড়িয়ে যাবে। তখন আমি বললাম যে, দেখ, কি উল্টাপাল্টা কথা বলিস, পরিশ্রম ছাড়া কোনো দিন সফলতার মুখ দেখা যায় না। তোরা আমার সাথে ঘুমা, কালকে তোরা বাড়িতে যাবি, আর আজকে রাতে কোথাও বেরোতে আমি দিব না তোদেরকে। কিন্তু তখন তারা তিনজন আমাকে বোঝাতে শুরু করে, বলতে থাকে যে, আচ্ছা তোর যেতে হবে না, আমরা তিনজন যাব, তোর যেতে হবে না, তুই ঘুমা, তবে তুই কাউকে বলিস না যে আমরা ওইখানে যাচ্ছি। তখন আমার বাড়িতে এসেছে আমার বন্ধুরা, রাত্রিবেলা এখান থেকে বেরিয়ে যাবে, যদি তাদের কোনো সমস্যা হয় সেই দায়ভার তো এসে আমার উপরে পড়বে, আর তারা যদি কোনো খারাপ কাজ করে সেই দায়ভারের কিছুটাও তো আমার ভাগে পড়বে, কেননা আমার বাড়িতে রাত্রিবেলা তাদেরকে থাকতে দিয়েছি। তখন আমি তাদেরকে আটকানোর চেষ্টা করি, তবে না, যখন শেষমেশ বেরিয়ে যাচ্ছিল তারা, তখন আমি জিজ্ঞেস করলাম যে, তোরা এদিকে আয়, এখানে কি আছে আমাকে একটু বলবি প্লিজ? তখন একটা বলে উঠলো যে, এদিকে আয়, তোর কানটা আমার মুখের কাছে নিয়ে আয়। তখন আমার মাথাটা ওই বন্ধুর মুখের কাছে নিয়ে গেলাম। তখন সে ফিসফিসিয়ে বলল যে, ওইখানে যে 5-6টা তাল গাছ আছে, ওইখানে যে একটা পুরুষ গাছ আছে, ওই পুরুষ গাছের নিচে একটা সম্পদ আছে, যেই সম্পদটা অনেক দামি, সেটা আমরা জানতে পেরেছি একজন ভালো কবিরাজের কাছ থেকে। তখন আমি বললাম যে, দেখ ভাই, এই তাল গাছের নিচে রহস্য আছে, এটা কিন্তু আমাদের এলাকার সবাই জানে, তবে
এই এই সম্পদটাকে কিন্তু আমাদের এলাকার কেউই কিন্তু হাত বাড়ায় না। তোদের এত বড় সাহস কিভাবে হলো? তোরা ওই তাল গাছের নিচের সম্পদটার দিকে হাত বাড়িয়ে হাত বাড়ানোর চেষ্টা করিস? তোদের তো সাহস কম বড় না। আর এটা কোনো ভালো জিনিস না, তোদের ক্ষতি হতে পারে। না হলে আমাদের যে এলাকার মানুষগুলো, তারা কেন ওই জিনিসটাকে তুলে না? তখন তিন বন্ধু বলে উঠলো যে তোদের এলাকার মানুষ হচ্ছে বোকা, তার জন্য তুলে না। আমরা আজকে এই জিনিসটাকে তুলে ছাড়বো, এবং আমাদের যদি আমরা ওই সম্পদটাকে তুলে নিতে পারি, তাহলে আমাদের আর কিছুই করা লাগবে না। আমরা অনেক বড় লোক হয়ে যাব, ধনী হয়ে যাব। আমাদেরকে ওই কবিরাজ তান্ত্রিক মশাইটি আমাদেরকে বলেছেন। তখন আমি বললাম যে দেখ ভাই, কাজটা তোরা যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু সহজ হবে না। বলছি তাড়াতাড়ি আয়, ঘুমিয়ে পড়ি। কিন্তু না, তারা আমার কথা কোনোভাবে শুনে না। তারা চলে যায় আমার বাড়ি থেকে বের হয়ে। তখন আমি ভাবলাম যে আম্মুকে কি ঘটনাটা বলে দিব, কিন্তু আম্মুকে যদি বলে দেই তাহলে আম্মু আমার বন্ধুদের খারাপ বলবে। বলবে তারা রাত্রিবেলা এসে উল্টাপাল্টা কাজ করে, আর তুই উল্টাপাল্টা বন্ধুদের সাথে ঘুরে বেড়াস। তখন অনেকটা চিন্তা ভাবনা করার পর তারা চলে গেল, আর আমি আমার রুমে বসে আছি একা একা। আমি বসে আছি তার কারণ হচ্ছে বন্ধুরা কখন আসবে আমার বাড়িতে, তাদেরকে নিয়ে ঘুমাবো। আর তারা যে কাজে গিয়েছে সে কাজকে তারা আদৌ করতে পারবে, সেটাই ভাবছি বসে বসে। আর ভাবতে ভাবতে প্রায় 1-1.5 ঘন্টার মতো চলে যায়। 1.5 ঘন্টা চলে যাওয়ার পর রাত্রি তখন 1:30 কি 2টা বেজে গেছে। এই তো রাত্রিবেলা, তারা এখনো ফিরছে না বাড়িতে। এটা দেখার পর আমি রুমের মধ্যে আস্তে আস্তে হাঁটাহাঁটি শুরু করি। চিন্তায় টেনশনে মাথা ভরে গিয়েছিল। তখন হাঁটতে হাঁটতে আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কি করব। ঠিক ঠিক তখনই আমি দেখতে পাই যে আমাদের যে বাড়ির সামনে দরজাটা, ওইটার মধ্যে কেউ একজন ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনো শব্দ করছে না। তখন আমি ভাবলাম যে হয়তো বন্ধুরা চলে এসেছে। তাই আমি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে চলে গেলাম, এবং গিয়ে খুলে দেখলাম যে 3জন বন্ধুর জায়গায় একজন বন্ধু বাড়িতে এসেছে, আর বাকি 2 বন্ধু আসেনি। দেখার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে কিরে, তুই একা আসলি যে, তো সাথের 2জন কই? তখন দেখতে পাই যে সে আমার দিকে চেয়ে আছে, তবে তার চাহনিটা ছিল খুব নিস্তেজ। সে মনে হচ্ছে খুব ভয় পেয়েছে এবং অনেকটা কাতর হয়ে আছে আমার দিকে। তখন আমি তার অবস্থা দেখে এরকম তাকে হাতে ধরে আমার রুমে নিয়ে আসি। আসার পর তাকে 1 গ্লাস পানি দিলাম। সে পানি খেলো। পানি খেয়ে দেখলাম ঝুরে ঝুরে কিছু নিঃশ্বাস ফেললো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে দেখ ভাই, কোনো সমস্যা হয়েছে কি, আমাকে খুলে বল। তখন সে বলতে থাকে যে ভাই, আমরা গিয়েছিলাম ওই তাল গাছের নিচে। যাওয়ার পর যখন ওই যে একটা পুরুষ তাল গাছ ছিল, ওইটার নিচে আমরা কোদাল দিয়ে কোবাতে শুরু করি। কিন্তু কোদাল দিয়ে কূপ দেওয়ার সময় প্রথমে তারা 2জন কূপ দিয়েছিল। তারা 2টার মাথা এখন কেমন করছে, তারা 2টা কিরকম উল্টাপাল্টা কথা বলছে। আর এটা দেখার পর আমি ভয় পাই। তখন আমি দৌড় দিয়ে চলে আসি, আর তারা 2টা ওইখানে পড়ে আছে। তখন আমি বললাম যে কি বলিস এসব উল্টাপাল্টা কথা, তাদের মাথা ঘুরবে কেন? তখন সে বলল জানি না ভাই, চল তাড়াতাড়ি গিয়ে দেখে আসি তারা কোথায় আছে। তখন আমি বললাম যে হ্যাঁ চল, কি করব, আর রাত্রি তো অনেক হয়েছে, আর তাদেরকেও তো খুঁজে নিয়ে আসতে হবে। তখন আমি আমার ওই বন্ধুটাকে সাথে করে নিয়ে বেরিয়ে যাই ঘর থেকে। তখন বেরিয়ে যেতে যেতে আমরা ওই তাল গাছগুলোর নিকট পৌঁছাই। তখন দূর থেকে আমরা দেখতে পাই যে কিছু আলো জ্বলছে তাল গাছের উপরে। তখন আলোগুলো জ্বলতে দেখাতে আমরা একটু অবাক হই দূর থেকে, এবং আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম যে দেখতো, ওই তাল গাছের উপরে আলো দেখাচ্ছে না, আগুন যেমন দৌড়াদৌড়ি করছে। তখন সে বলল যে হ্যাঁ রে ভাই, এটা তো আগুন দৌড়াদৌড়ি করছে, এখানে খুব খারাপ কিছু হতে চলেছে, চল আমরা বাড়ি চলে যাই। তখন আমি বললাম যে এত শখ করে এসেছিস এখানে তাল গাছ থেকে ওই স্বর্ণ মুদ্রা কি জানি ধন সম্পদ লুট করতে,
তোরা যে এত বড় কলিজা নিয়ে এখানে এসেছিস, তোরা কি আদৌ এখান থেকে বেঁচে যেতে পারবি? তোদেরকে আগে 100 বার না করেছিলাম এখানে আসার দরকার নেই, তবুও তোরা এসেছিস। আমি যেতে পারবো না তালগাছতলে। তুই 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 তোর বন্ধুকে যাওয়ার যদি বাঁচাতে মন চায় তাহলে গিয়ে বাঁচা। তখন আমি যে তাকে ফেলে এখানে চলে যাব সেটার মনও কিন্তু আমার মানছিল না। তার কারণ হচ্ছে তারাও তো আমার বন্ধু, তখন তাদেরকে বাঁচাতে হবে, সেই উদ্দেশ্যটাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। তখন আমি বললাম যে এই ডাক দে তো ওদেরকে। তখন সে ডাকা শুরু করে, উমর, সানি, উমর, এভাবে তাদেরকে ডাকাডাকি শুরু করে। তবে না, তারা কোনো রকমের সাড়া শব্দ করছে না, কথার কোনো উত্তর দিচ্ছে না। সেটা দেখার পর আমি একটু অবাক হই এবং আমি বললাম যে এই চল যাই তালগাছতলে। আমি যখন তালগাছতলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই তখন সে আমার পিছন থেকে হাতটা চেপে ধরে আমি বলতে বলতে থাকে যে ভাই ভাই দেখ, যাস না, গেলে বিপদ হতে পারে, আরিফ ভাই যাস না। তখন আমি বললাম যে আচ্ছা আর তো, তারা হয়তো কোনো বিপদে পড়েছে। তখন আমি তাকে ধরে নিয়ে দুজন মিলে তাল গাছের নিকট চলি। তো আমরা তাল গাছের তলে যাইনি, আমরা তাল গাছ থেকে আরো অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম। তখন দেখতে পাই ওইখানে দুই বন্ধু মিলে গাঁথা করছে। ওই পুরুষ তাল গাছটার নিচে মাটিগুলোর মধ্যে কোপাকুপি শুরু করছে। কোপাকুপির শব্দগুলো ছিল খুব আওয়াজ, যেমন টিনের মধ্যে কূপ দিলে যেরকম টন টন করে আওয়াজ শুরু হয়, সেরকম আওয়াজ ওইখানে করছে। সেটা দেখার পর আমরা একটু ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমরা ডাকি তাদেরকে, কিরে উমর, এখানে কি করিস? চলে আয় বলছি, তাড়াতাড়ি আয়, দেখ মাথার উপরে কিছু একটা ঘোরাঘুরি করছে, তাড়াতাড়ি চলে আয়, বিপদ হতে পারে। তখন উমর এবং তার সাথে থাকা দুজন উপর দিকে তাকায়, তাকে দেখতে পারে যে আগুনের লুক্কা ওই তাল গাছগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করছে। আগুনের লুকাগুলো ছিল বেশ বড় বড়, কিন্তু আগুনের লুকাগুলো দৌড়াদৌড়ি দেখার পরও কিন্তু তারা দুজন আসে না। তারা দুজনের মনে এতটা লোভ জন্মিয়েছিল যেটা তারা এখানে প্রকাশ করছিল। তারা ক্রমাগত মাটি খুঁড়তেই আছে, তারা আসার নামে কোনো নাম নেই। আর মাটি খুঁড়তে খুঁড়তে তারা আমাদেরকে ডেকে বলেছে, তোরা যদি না আসিস তাহলে কিন্তু কোনো আমরা যদি কিছু পাই ধন সম্পদ তোদেরকে একটা কোনাও দেব না। তখন আমি বললাম যে তোরা যে এখানে কি পাবি একমাত্র তোরাই জানিস, আমি এসব কিছু বলতে পারবো না, আর এখানে কিছু পাবি না আমি বলে দিলাম, শুধু শুধু নিজেদের বিপদ ডেকে আনছিস। তখন আমার কথার কোনো পাত্তাই দিল না তারা। তখন আমি বললাম যে আমি চলে যাই, তোরা এখানে রাত্রিবেলা কি করবি, মরবি না কি করবি করতে থাক তোরা। তখন আমার সাথে থাকাটা সে বলে উঠলো যে দেখ ভাই, যদি কিছু একটা পেয়ে যায় তাহলে তো আমাদের লাইফটা খুলে যাবে, আমাদের আর কষ্ট করতে হবে না। দেখ 7,000 ধন, এটা কিন্তু আগে থেকে কিন্তু পেয়ে এসেছে, আর এটা থাকতে পারে। এই জায়গাটা বেশ ভয়ানক জায়গা, আর এখানে একটা 7,000 ধন পাওয়া চারটেখানি কথা নয়। তখন আমাকে সে তার কাছে দাঁড়া করালো। আমিও তার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি তাদের কাহিনী। তারা মাটি খুঁড়তে খুঁড়তে অনেকটা খুঁড়ে দিয়েছে, প্রায় কোমর সমান মাটি খুঁড়ে দিয়েছে। মাটি খোঁড়ার পর আমি তাদেরকে বলি যে কিরে ভাই, কিছু পেয়েছিস কি? তখন ওমর বলে উঠলো যে আরে ভাই, পাইনি তো এখনো, কিন্তু মাটিগুলো খুব শক্ত জানিস, মাটিগুলো তো মানে কাটা যাচ্ছে না, আর কিছু পোকামাকড় বের হচ্ছে, কিছুই তো পাচ্ছি না। তখন আমি বললাম যে আরে ভাই, আজকে না জানি কোন বিপদ তুই ডেকে আনিস। কিন্তু তখনই ওইখান থেকে কেউ একজন আসছে তেরে, কালো কাপড় পরা। ওই তাল গাছের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে বিলের দিকে, ওই রাস্তা দিয়ে কেউ একজন সজোরে হেঁটে হেঁটে আসছে আমাদের দিকে। তখন আমি বললাম যে এই ভাই দেখ, ওই রাস্তা দিয়ে কেউ একজন আসছে, এখানে আমাদের আর থাকাটা ঠিক হবে না। তিনি যদি দেখতে পারেন যে আমরা তাল গাছের নিচে মাটি খুঁড়ছি, অনর্থ ঘটিয়ে ফেলবে, তাড়াতাড়ি চলে আয়। কিন্তু তারা বলে যে দাঁড়া, আমরা এখানে লুকিয়ে থাকবো, তাও বাড়ি যাব না। আর এখান থেকে যদি আমরা এখন চলে যাই তাহলে কালকে সকালবেলা মানুষ এসে যদি দেখে যে মাটি খোঁড়া অবস্থায়, তাহলে কিন্তু ঝামেলা হতে পারে। এর চেয়ে ভালো হবে আজকে যতটুকু সময় লাগুক মাটিগুলো খুঁড়ে আমাদেরকে দেখতে হবে ওইখানে সম্পদটা কোথায় রাখা আছে। তখন আমি বললাম যে
আরে ভাই, সম্পদ কোথায় রাখা আছে, তুই কি এখানে জীবনও খুঁজে পাবি নাকি? কিন্তু তখন ওই যে কালো কাপড় পরিহিত লোকটা আমাদের পাশ কেটে চলে যাচ্ছে, তখন আমরা লুকিয়ে থাকি। আর ওই কালো কাপড় পরা লোকটা যাচ্ছিল এবং একটা কথাই বলছিল শুধু, চলে যাও, চলে যাও, সাবধান করছি, চলে যাও। তার এরকম কথাবার্তা শোনার পর আমরা একটু অবাক হই এবং আমরা ভাবতে থাকি যে লোকটা তো আমাদেরকে দেখেনি, তবে কাকে চলে যাওয়ার কথা বলছিল। তবে আমরা ওই লোকটাকে ফলো করতে থাকি, লোকটা কোন দিকে যায়। তার মুখ দেখা যাচ্ছিল না, তবে পুরুষ মানুষের মতো ছিল। সে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়ে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। এটা দেখার পর আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো মানুষ নয়, এটা কোনো পিশাচ বা জিন হবে। তখন আমার বন্ধুদেরকে বললাম যে, কিরে ভাই, নিজ চোখে তো দেখেছিস এটা একটা পিশাচ। তখন তারা বলল যে, আরে ভাই, পিশাচ আমাদের কিছু করতে পারবে না, আমাদের সঙ্গে তাবিজ আছে, তুই তাবিজটা দেখবি? তখন আমি বললাম যে, ওরে বাবা, আবার তোরা তাবিজও নিয়ে এসেছিস? তখন গলার ভিতর থেকে তিনজনের তিনটা তাবিজ বের করে আমাকে দেখাচ্ছিল। বলছিল যে এই তাবিজটা দিয়েছিল ওই কবিরাজ বাবা। তিনি বলেছেন এই তাবিজটি যদি তোদের শরীরে থাকে, তাহলে কোনো পিশাচ, কোনো জিন তোদেরকে আক্রমণ করতে পারবে না, তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন আমি ওই তাবিজটাকে দেখি, দেখার পর বললাম যে, তোদের এই তাবিজটা কি কোনো কাজ করবে? তখন বলল যে, কাজ করবে না মানে? 100% কাজ করবে। না হলে দেখছিস না, কেউ একজন পিশাচ আমাদের কাছে আসেনি, তবে সে দূর থেকে বলছিল, চলে যাও, চলে যাও। তার কারণ কি তুই কি বুঝিস না কিছু? তখন আমি বললাম যে, না রে ভাই, দেখ আমার খুব ভয় লাগছে, চল এখান থেকে চলে যাই। এই তাল গাছ তলে অনেক মানুষ আগে মারা যেত। আর এই যে তোরা বললি যে সাতরাজার দল, ওইটাও কিন্তু এখানে আছে, তবে এটা কিন্তু কেউ নিতে পারবে না, এটাই হচ্ছে সত্য। চল আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তারা আমার কথা তখনও শুনেনি। তারা ক্রমাগত মাটি খুঁড়তে থাকে, খুঁড়তে থাকে। তখন মাটির ভিতরে তারা দেখতে পায় যে রক্ত বের হচ্ছে। এটা দেখার পর তিন বন্ধু তারা উপরে চলে আসে। রক্ত মানে পানির স্রোত যেভাবে ভেসে উঠে, মানে পানির যখন মোটর তৈরি করা হয়, ওই মোটর থেকে যেভাবে পানি সৃষ্টি হয়ে কম্পন শুরু করে, এরকম রক্তের কম্পন শুরু হয়ে গিয়েছে মাটির ভিতরে। এটা দেখার পর তারা তিনজন ওই গাঁথাটা থেকে উঠে পড়ে। ওঠার পর আমাকে বলছে যে, ভাই, তোর লাইটটা একটু জ্বালাতো। তখন আমার মোবাইলে লাইটটা অন করে দেখি যে তাদের তিনজনের পায়ের মধ্যে রক্ত লেগে আছে, আর ওই গাঁথাটার মধ্যে রক্তে পরিপূর্ণ হচ্ছে। একটু একটু করে 1 ইঞ্চি করে বেড়ে উঠছে রক্তের পরিমাণ। এটা দেখার পর আমি বললাম যে, সর্বনাশ, তোরা দেখ কি কাজ করে যাচ্ছিস, না জানি কি সর্বনাশ হয়েছে এখানে, তাড়াতাড়ি চল, বাড়িতে চলে আয়। তখন তারা তিন বন্ধু, তাদের মন মানছিল না, তারা যে আমার সাথে চলে আসবে। তখন তারা বলল যে, দেখ, যেহেতু রক্ত বের হয়ে গিয়েছে, এই রক্তর নিচে হয়তো কিছু একটা থাকতে পারে, চল আমরা এই রক্তটাকে শেষ করে দেই। কিন্তু তারা যখন রক্তের মধ্যে শেষ করতে যায়, যখন এক বন্ধুর হাতের মধ্যে হাত দেয় ওই লাল পানিটার মধ্যে, তবে লাল পানি বলা যাবে না, এটা রক্তর মতো ছিল। ওই রক্তের মধ্যে যখন তারা হাত দেয়, হাত দেওয়ার সময় প্রথম বন্ধুর সে কারেন্টের শর্ট খেলে যেমন উড়িয়ে চলে আসে, সেরকম একটা শর্ট খেলো এবং সে একটু দূরে ছিটকে পড়ে যায়। তখন তাকে গিয়ে আমরা ধরি, কিন্তু ধরার পর সে দেখি এই দুর্বল হয়ে গিয়েছে। তখন তাকে এক সাইডে বসিয়ে দেই। তখন ওই যে পাশের লুবিটা ছিল, তার নাম ছিল ওমর, সেও ওইখানে একই কাজ করতে যাচ্ছিল। তার সাথে একটা মগ নিয়ে ওই ওই যে পানিটা ছিল লাল পানি, ওইটাকে সে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছিল। কিন্তু তার সঙ্গে ঘটে যায় আরেক কাহিনী। ওই রক্তর ভিতর থেকে কোনো একটা কালা কুচকুচে দুইটা হাত ওই বন্ধুর তার 2 পা চেপে ধরে। ওমরের 2 পা চেপে ধরাতে ওমর খুব জোরে চিৎকার শুরু করে দেয়। ওমরের চিৎকার শুনে আমরা একটু ভয় পাই, পিছনে চলে আসি। তবে পিছনে চলে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই ওমরকে
ওই ঘাতার ভিতরে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে। ওই কুচকুচে কালো দুইটা হাত ওমরকে খুব মারাত্মকভাবে টানাটানি শুরু করছে। এটা দেখার পর আমাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। ভাবছিলাম কি করব, ওমরকে কিভাবে বাঁচাবো। তখন আমরা ওমরের কাছে যাই, কাছে গিয়ে ওমরের হাতে ধরি, কিন্তু অবয়বের সাথে লড়ে ওঠার মতো মানুষের শক্তি নেই যে, সেটা আমরা সেদিন বুঝতে পারছিলাম। যখন আমরা ওমরকে হাতে ধরে টান শুরু করি, আর ওই অবয়বটা তার দুইটা হাত, কুচকুচে কালো দুইটা হাত দিয়ে ওমরের পাকে চেপে ধরে টান শুরু করে এবং টানতে টানতে তাকে ওই রক্তের ভিতর নিয়ে সে চুবিয়ে ফেলে। তবে ততক্ষণে যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে। ওমর মারা গিয়েছে, ওই লাল পানিটার ভিতরে সে মারা গিয়েছে। মারা যাওয়াতে আমরা একটু ভয় পাই, কেননা তার মারা যাওয়ার বিষয়টা ছিল একটু খুব দ্রুত। তাকে যখন ওই অবয়বটা কালো দুইটা কুচকুচে হাত দিয়ে তাকে ওই লাল পানির ভিতরে চুবিয়ে দেয়, তখনই দেখতে পাই যে ওমর পানির উপরে ভেসে গিয়েছে। তাকে আমরা যখন পানির উপর থেকে উঠানোর পর দেখতে পাই যে ওমর আর বেঁচে নেই। এটা দেখার পর আমার সাথে দুই বন্ধু তারা আমাকে বলে যে আজকে আমাদের জন্য ওমরটা মারা গিয়েছে, আমাদের লোভের কারণে আজকে ওমর মারা গিয়েছে, ওমরের মৃত্যুর জন্য আমরা দায়ী। ওমরের বাবা মাকে এখন আমরা কি বলবো, কি জবাব দেবো ওমরের বাবা মাকে? তখন আমি বললাম যে দেখ, রাত্রিবেলা আমাদের সাথে খুব খারাপ কিছু করছে। আর তখন আমরা দেখতে পাই যে আমাদের উপরে মৌমাছির মতো কিছু গুনগুন গুনগুন করে একদম ভরে গিয়েছে। এটা দেখার পর আমরা আরো ভয় পাই। ভাবলাম যে কোনো খারাপ কিছু হয়তো আমাদের উপর দৃষ্টি আকর্ষণ করছে, আমাদের কোনো ক্ষতি করতে পারে। তখন আমি আমার দুই বন্ধু এবং মৃত ওমরের লাশটাকে আমরা তিন বন্ধু মিলে কাঁধে করে নিয়ে বাড়িতে চলে আসি। তো আমাদের বাড়িতে নিয়ে আসার কারণ হচ্ছে এখান থেকে তাদের বাড়িতে যেতে অনেকটা সময় লাগবে, তাই সিদ্ধান্ত নেওয়া হলো আমাদের বাড়িতে নিয়ে আসবো। আমাদের বাড়িতে নিয়ে আসার পর আব্বুকে ডাক দিলাম। ডাক দেওয়ার পর তারা আসার পর দেখতে পায় ওমরের লাশ। তারপর সবকিছু ঘটনা খুলে বলার পর ওমরের বাবা মা আসে সকালবেলা, এসে কান্নাকাটির পর জানাজা দিয়ে ওমরের দাফন দেওয়া হয়। এভাবে একটি ভয়ানক ঘটনার মধ্যে পরিস্থিতির শিকার হয়ে আমরা একটা বড় রকমের শিক্ষা পেয়ে গেলাম। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকে আমার সাথে আমার জীবনের ঘটে যাওয়া ভয়ানক একটি ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে জানাবেন, এবং ওই সময় আমাদের কি করণীয় করার দরকার ছিল সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল একটি ভয়ঙ্কর ইমেল এপিসোড। তো দ্বিতীয়ত আরেকটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। দ্বিতীয় ঘটনাটি লিখেছেন আপন ভাই যেভাবে ইমেলটি লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ আপন আপনাদের মাঝে একটি ভয়ানক ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি, যে ঘটনাটি ঘটে যায় আমার সাথে, অথবা আমার ফ্যামিলি বলা যায়। তার কারণ হচ্ছে আমার সাথে যে ঘটনাটি ঘটে যায় সেটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। আর এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমার পুরো ফ্যামিলির উপর গিয়ে প্রভাব বিস্তার করে, আর সেই প্রভাবের কারণে আমাদের অনেকটা ক্ষতি হয়, আর এই ক্ষতির মাসুল আমাদেরকে আজও দিতে হয়। তার কারণ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক এমন একটি ভয়ানক কাহিনী এবং ঘটনা যেটা যার সঙ্গে ঘটে সেই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারে, এবং তার ভোগান্বিত কতটুকু হতে পারে আপনারা যারা এই ঘটনার সঙ্গে পার হয়ে এসেছেন তারাই বলতে পারবেন যে ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ হয়ে থাকে। তো আমি আর দেরি না করে চলে যাচ্ছি মূল ঘটনায়। আমার সাথে ঘটে যায় ঘটনাটি আজ থেকে 13 বছর আগে। আমি এখন ভালো একটা কোম্পানিতে জব করি। তখন 13 বছর আগে আমি পড়ালেখা করতাম অনার্সে। তখন আমি যখন পড়ালেখা করি আমার পরিবারের লোক সংখ্যা ছিল 7 জন। এর মধ্যে আমার বাবা মা এবং আমরা 5 জন ভাই বোন। তো সব মিলিয়ে আমাদের ভালোই চলছিল দিনকাল। চলতে চলতে একটা সময় আসে যে সময়টা আমাদের জন্য দুঃখজনক হয়ে দাঁড়ায়। এই সময়টা
শুরু হয় আমার এক মামার সঙ্গে। আমার মামা, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম জেলায়। তিনি থাকেন এবং একটা বড় রকমের চাকরি করেন। বলে রাখা ভালো যে আমার যে নানি বাড়ি আছে ওইখানে আমাদের অনেক সম্পত্তি। ওই সম্পত্তির মধ্যে আমার মায়ের কিন্তু অনেকটা অংশীদারি পাওনা ওইখানে পেয়ে থাকে। তো আমার মাকে আমার আব্বু বলেন যে তোমার যে বাড়িতে ওয়ারিশটা আছে ওইটাকে কোনোভাবে নেওয়ার চেষ্টা করো, না হলে তোমার যে ভাই আছে দুইজন, তারা দুজন অত্যন্ত লোভী, তুমি এক বোন, তোমাকে তারা ঠকাতে দুদিন ভাববে না, তোমাকে তারা যে কোনো উপায়ে ঠকিয়ে দেবে এবং তোমার প্রাপ্যটা তোমাকে দিবে না। তাই আগে থেকে তুমি তোমার প্রাপ্যটাকে বুঝে নেওয়ার চেষ্টা করো। তখন আমার আব্বুর এই কথা শুনে আমার আম্মু বললেন যে হ্যাঁ, তা তো ঠিক, আমার সম্পত্তি তো আমাকে বুঝিয়ে দিতেই হবে। আর আমি যদি এখন অলসতা করি তাহলে আমার দুই ভাই অত্যন্ত লোভী, তারা আমার সম্পত্তিকে হেলাফেলা করতে পারে। তখন আমার আব্বু আম্মু সিদ্ধান্ত নিলেন যে আমার নানু বাড়িতে যাবেন। যাওয়ার পর নানুকে, নানাকে এবং আমার দুই মামাকে ডেকে এনে আমার আম্মুর অংশীদারের যে প্রাপ্যটা ওইটা চেয়ে নেবেন। তখন পরদিন চলে যান চট্টগ্রাম জেলায়। তো চট্টগ্রাম যাওয়ার সময় আমাদের ফ্যামিলি সবাই যায়, কেননা আমরা প্রতি বছরই ওইখানে ঘুরতে যেতাম। তখন মাসটা ছিল ডিসেম্বর মাস। ওই ডিসেম্বর মাসে আমার আব্বু একটা গাড়ি ভাড়া করে নেন। ওই গাড়ি করে আমরা 7 জন মিলে চলে যাই চট্টগ্রাম জেলায় আমার নানু বাড়িতে। নানু বাড়িতে 1 থেকে 2 দিন ক্রমাগত থাকি আমরা। থাকার পর খুব ভালোই চলছিল। তবে 2 দিন যাওয়ার পর বিকেলবেলা যখন আমার দুই মামু এবং নানা নানি আর পাশের বাড়ির যে চাচা তাদের, ওরা ছিল বাড়িতে, তাদেরকে আমার আব্বু ডেকে আনে এবং উঠানে যে একটা বৈঠক করেন। ওই বৈঠকের মধ্যে আমার আব্বু বললেন যে আজকে একটা ফায়সালা দিতে হবে ওনার শাশুড় এবং শ্বশুরকে, মানে আমার নানা নানিকে। তখন আমার নানা নানি একটু অবাক হন এবং ভাবলেন যে কি এমন কথা বলবে যার জন্য মানুষকে এভাবে জড়ো করছে। তখন আমার আব্বু সবাই যখন একসাথে আসার পর তিনি বলে উঠলেন যে দেখেন, আমার যে আমার বউয়ের যে সম্পত্তিটা রয়েছে আপনাদের মাঝে, আমার বউ কিন্তু আপনাদের কাছ থেকে অংশীদার হিসেবে অনেক সম্পত্তির মালিক। যেহেতু আপনাদের অনেক সম্পদ, আপনার বাবার অনেক সম্পত্তি রেখে গিয়েছেন, সেটা আপনারা 3 ভাই বোন মিলে পাবেন। তো আমার স্ত্রীর যে সম্পদটা, ওই সম্পদটা বুঝিয়ে দিয়ে দিলে আমরা ভালো খুশি হই। তখন এই কথা শোনার পর আমার মামুর চোখের মধ্যে চুনকালি পড়ে যায়। তবে আমার নানি এক কথায় রাজি হয়ে পড়েন। আমার নানির রাজি হওয়া দেখে আমার মামু খুব রাগান্বিত হয় এবং বললেন যে তুমি কে সম্পদ দেওয়ার? সম্পদ নিলে আমার কাছ থেকে নিবে, আর আমি কিভাবে সম্পদ দেব এটা আমি জানি। সেটা বলে তিনি রাগারাগি করে এখান থেকে চলে যান। আর যাওয়ার সময় তিনি বলছিলেন যে বেশি পাকনা হয়ে গিয়েছো, তোমাদেরকে এর মাসুল দিতে হবে। তখন তিনি খুব আর চোখে তিনি চলে যান। তখন আমার আব্বু আম্মু বললেন যে দেখো মা, আমাদের সম্পত্তিটা আমাদেরকে বুঝিয়ে দিলে ভালো হবে। আমাদেরও ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে, তাদের ভবিষ্যৎ সাজাতে হবে। এটা বলার পর আমরা ওই দিন সন্ধ্যার পর বাড়িতে রওনা দেই। তখন বাড়িতে যখন আমরা এসে পড়ি, আসার পর আমরা বাড়িতে আসি, তখন পরদিন না 2 দিন পরে আমার এক মামু আমাদের বাড়িতে বেড়াতে আসে। তবে আমার মামু কিন্তু আমাদের বাড়িতে এত বেশি বেড়াতে আসতেন না। আমার জন্মের পরবর্তীতে ওই 2 থেকে 3বার দেখেছি আমার মামুকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন বলে। তবে ওই দিন যে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসবেন সেটা একটু ভাববার বিষয় ছিল। তখন ওই 2 দিন পর মামু আমাদের বাড়িতে আসেন। আসার পর আমার আম্মু আব্বু ওনার খুব যত্ন নেন, ওনাকে এনে বসিয়ে দেন আমাদের বাড়িতে।
বসিয়ে দেওয়ার পর ওনাকে খাওয়া দাওয়া করান এবং গল্প আড্ডা করেন। কিন্তু তখন ওই সম্পত্তির বিষয়টা আর কোনো কথাবার্তা হচ্ছিল না, যে কথা বলার হওয়াতে তো চট্টগ্রামেই হয়ে গিয়েছিল। তখন আমার মামু যে একটা কাজ করবে আমাদের সঙ্গে, সেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। আমরা কোনোদিন হয়তো ভাবিও নি যে আমার নিজের মামু আমাদের বংশটাকে নির্বংশ করে দেওয়ার জন্য এত বড় একটি ষড়যন্ত্র চক্রান্ত তিনি করতে পারেন। আসলে লোভ জিনিসটা মানুষকে এত নিচে নামাতে পারে, সেটা আমার মামুকে না দেখলে হয়তো বোঝা যেত না কোনো মানুষের কাছ থেকে। আমার মামু তখন ওই দিন করেছে কি, তিনি ওনার সাথে 7টা তাবিজ নিয়ে এসেছেন। ওই তাবিজগুলো তিনি আমার আব্বুকে বললেন যে, দেখো ভাইয়া, আমি আপনাদের জন্য কয়েকটা ওষুধ নিয়ে এসেছি। আর এই ওষুধগুলো খুব সাধারণ ওষুধ না, ওইগুলো কিন্তু আপনি পাবেনও না কোনো জায়গায় খুঁজে। আমাদের চট্টগ্রামে একজন ভালো উজা আছে, তিনি ওনার কাছ থেকে আমি নিয়ে আসি ওই ওষুধগুলো। এই তাবিজ, এগুলো হচ্ছে সাধারণত একটা তাবিজ, তবে এই তাবিজগুলোর ভিতরে ওষুধ দেওয়া রয়েছে। এই ওষুধটা আপনাদের এমন কাজে লাগবে, আপনাদের বিপদ আপদ বালা মুসিবত ওইগুলো দূর করতে এটা অনেকটা সাহায্য করবে। আমার হাতেও একটা বাঁধা আছে, আপনারাও 7 জনে 7টা বেঁধে নিন। তখন আমরা ভাই বোন এবং আমার আব্বা আম্মা সবার শরীরে একটা করে তাবিজ আমার মামু পরিয়ে দেন। যেহেতু মামু পরাতে চাইছেন, আমার আব্বু আম্মু পরাতে দিলেন। সবার হাতের কনুইয়ের উপরে তাবিজটা বেঁধে দিলেন খুব শক্ত করে। তখন তাবিজ বেঁধে দেওয়ার পর মামু দেখতে পেলাম যে অনেকটা খুশি হয়েছে এবং তিনি বলতে থাকেন যে এবার আর কোনো সমস্যা নেই, কারো কোনো বিপদ আপদ কোনো বালা মুসিবত হবে না। এই তাবিজের অনেক পাওয়ার, এই তাবিজ সবাইকে ভালো রাখতে সাহায্য করবে। তিনি এরকম কথাবার্তা বলার পর তিনি বললেন যে, তো আমি আজকে চলে যাই, বাড়িতে চলে যেতে হবে, আমার কাজ আছে। তখন আমার আব্বু বললেন যে, আরে মাত্র এসেছো আজকে, এখনই চলে যাবে? থাকো না 2 দিন, সমস্যা কি? তোমার বোনের বাড়িই তো। তখন মামা বললেন যে, না না ভাইজান, আমার বাড়িতে কাজ আছে, বুঝলেন, আমি চলে যাই কেমন, আর আপনারা ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। এটা বলার পর সবার কাছ থেকে বিদায় নিয়ে মামু বাড়িতে চলে গেলেন। আর ঠিক তখনই আমার আব্বু যখন মামুকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে আসলেন, আসার পথে আমার আব্বু অজ্ঞান হয়ে পড়েন রাস্তার মাঝে। ওই আমার আব্বুকে 4-5 জন লোক মিলে আমাদের বাড়িতে এসে দিয়ে যান, আর তারা বলে যে আব্বু রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গিয়েছেন। সেটা শোনার পর আমাদের একটু খটকা লাগলো। ভাবলাম যে আমার আব্বু এত শক্ত একজন স্ট্রং মানুষ, ওনার কোনোদিন জ্বর হয়েছে কিনা সেটা আমি শুনিনি, তবে আমার আব্বু অজ্ঞান হয়ে পড়ে যেমন রাস্তার মধ্যে, আবার সেটা একটু ভাববার বিষয় ছিল। তবে যাই হোক, এটা হলে হতেও পারে। তখন আব্বুর সেবা যত্ন নিচ্ছিলেন আমার আম্মু, আর ভাবছেন যে আপনার কি হয়েছে, এত সমস্যা কেন হলো। তো আমার আব্বুর সঙ্গে এরকম কথা বলতে বলতে এক পর্যায়ে আমার আম্মুও মাথা ঘুরিয়ে আমার আব্বুর উপরে পড়ে যায়। এটা আমরা দেখতে পারি আমাদের নিজের চোখে। দেখার পর আম্মুকে ধরলাম, ধরার পর বললাম যে, আম্মু তোমার কি হয়েছে, সমস্যা কি, মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছো কেন? তখন আম্মু বলছেন যে, বাবা জানি না তো, মাথাটা খুব ঘোরাচ্ছে, কিরকম জানি ব্যথা করছে, দেখ তো কিরকম লাগছে। তখন আম্মুকে পানি খাওয়ালাম। পানি খাওয়ানোর পর আম্মুকে বললাম যে, এসব মনের চিন্তা, আর তোমরা বেশিরভাগ চিন্তা ভাবনা মেতে থাকো, তোমরা এসব চিন্তা ভাবনা বাদ দিবা আর ভালোভাবে বেঁচে থাকার চিন্তা করো, খারাপ জিনিস নিয়ে চিন্তা করার দরকার নেই আর। তখন আম্মু বললেন যে, হ্যাঁ বাবা, তোরা যা, তোদের তো কদিন পরে পরীক্ষা, ভালো করে পড় গিয়ে। তখন আম্মু আমাদেরকে পড়ার টেবিলে পাঠিয়ে দেন। তো পড়ার টেবিলে আসার সময় এক ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে আমাদের ঘরের ফ্যামিলিতে। তখন আমরা যখন পড়ার টেবিলে আসি, আমার পড়ার টেবিল ছিল আলাদা, আমরা 5 ভাই বোনের রুম ছিল 5টা, ওই 5 ভাই বোন চলে যাই 5 রুমে। যাওয়ার পর পড়াশোনার টেবিলে পড়তে বসে পড়ি এবং তখনই আমরা 5 ভাই বোন অজ্ঞান হয়ে পড়ি। তো আমাদের অজ্ঞানের বিষয়টা ছিল এরকম, আমি যখন আসছিলাম পড়ার টেবিলে 2টা বই,
পড়ার টেবিল থেকে নামিয়ে নেই পড়ার জন্য। আর বই যখন মেলাই তখন আমি ফিট হয়ে ফ্লোরে পড়ে যাই। আর তারপর আমার সাথে কি ঘটেছিল আমি বলতে পারবো না। তারপর শুনতে পারলাম যে একই সময়ে আমরা 5 ভাই বোন অজ্ঞান হয়ে পড়ি। তো আমার আব্বু আম্মু অসুস্থ শরীর নিয়ে তারা আমাদেরকে হাসপাতাল নিয়ে যান এবং হাসপাতালের ডক্টররা আমাদেরকে ইঞ্জেকশন দিলেন, ভালো ওষুধপাতির মাধ্যমে আমাদেরকে ভালো করে দিলেন। তখন আমরা বাড়িতে চলে আসি। তবে বাড়িতে আসার পর আমরা দেখতে পাই যে আমাদের সবার শরীরটা কেমন মরা মরা হয়ে যাচ্ছে। একদিনে এরকম পরিবর্তন, সবার মন মানসিকতা একই রকমের, কোনো আচমকা রোগ বা কিছু ঢুকে পড়েনি তো আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিটাতে কোনো একটা ধ্বংসের আলামত তো চলে আসেনি? সেটাই ভাবছিলাম আমরা। তখন ভাবতে ভাবতে আমার আম্মু ভাবলেন যে দেখো, এইসব ডাক্তার দেখিয়ে আমার মনে হয় কাজ হবে না। আর আমাদের শরীরে যে তাবিজটা দিয়েছি, এই তাবিজটা দেওয়ার পরেই কিন্তু আমাদের ফ্যামিলির সবার এরকম দুর্ঘটনা ঘটছে, খারাপ কিছু ঘটনা আমাদের সঙ্গে ঘটে চলছে ক্রমাগত। তখন আব্বু বললেন যে হ্যাঁ, ঠিকই তো বলেছ, এই তাবিজটা দেওয়ার আগে তো আমরা সবাই ঠিকই ছিলাম, তবে কালকে যখন আমরা তাবিজটা পরিহিত করি আজকেই আমাদের সাথে খারাপ ঘটনা ঘটে যাচ্ছে, আমরা সবাই অজ্ঞান হয়ে পড়েছি। এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না। তো আমাদের এই বিষয়টাতে একটু ক্লিয়ার হতে হবে। তো আমরা একজন ভালো কবিরাজকে আমাদের ফ্যামিলিতে ডেকে আনবো আমাদের বাড়িতে, এবং ওই কবিরাজ দিয়ে আমাদের এই তাবিজগুলোকে ভালো করে পরীক্ষা করাতে হবে। তখনকার সময়ে আমাদের কিশোরগঞ্জ জেলার মধ্যে করিমগঞ্জ নামক একটি বাজার ছিল। ওই বাজারের মধ্যে একজন উজা, তো তিনি ভালো একজন কবিরাজ। ওই কবিরাজটা একাই ছিলেন, এর ভিতরে আর কোনো কবিরাজ ছিল না আমাদের কিশোরগঞ্জ, আমাদের আওতাভুক্ত এলাকার ভিতরে। তখন আমার আব্বু যখন ওই করিমগঞ্জ যান কবিরাজের নিকট, তখন তিনি দেখতে পান যে এই কবিরাজ বাড়িতে নেই। কবিরাজ গিয়েছেন কোনো এক জেলায় ওনার রুগীকে দেখার জন্য। তখন আমার আব্বু ভাবতে থাকেন যে যেহেতু কবিরাজকে পেলাম না, আর তো কোনো কবিরাজের খোঁজ খবর ঠিক ঠিকানা জানি না, তো যাই বাড়িতে, কবিরাজ মশাই তো 2-4 দিনের ভিতরে আবার ফিরে আসবেন, সেদিন না হয় কবিরাজকে নিয়ে আমাদের বাড়িতে যাব। সেটা ভেবে আমার আব্বু বাড়িতে চলে আসেন। আসার পর তিনি আমাদেরকে সবকিছু খুলে বলেন যে কবিরাজ তো বাড়িতে নেই, এখন কি করব। তখন আমরা 5 ভাই বোন বলে উঠলাম যে দেখো, এসব কুসংস্কার জিনিস বাদ দাও তো, এসব উল্টাপাল্টা জিনিস হয় নাকি? তাবিজ তো শুধু প্রয়োজনের মাত্রায়, এছাড়া আর কিছু হবে না। আর এসব বিষয় নিয়ে চিন্তা ভাবনাও করার দরকার নেই, কবিরাজ লাগবে না, আর এই তাবিজটা আমরা খুলে ফেলে দিই। তখন আমার আম্মু না করলেন, বললেন যে এই দেখ, তাবিজটা এখন খোলাটা ঠিক হবে না, এমনি আমাদের ফ্যামিলির উপর দখল যাচ্ছে। তো ওই সময় আমাদের সাথে যা যা ঘটেছিল সেটা আমাদের একটি ভয়ানক সময় যাচ্ছিল বলেই বটেই বোঝা যায়। তো আমাদের সবার শরীরটা কিন্তু বেশ আল্লাহর রহমতে তাজা ছিল। আস্তে আস্তে আমরা সবাই রোগাক্রান্ত হয়ে যাচ্ছিলাম, সবার গালের চাপা চোপা ভেঙে যাচ্ছিল, হাত পা শুকিয়ে যাচ্ছিল, এবং খাওয়া দাওয়ার মধ্যে অরুচি, অনীহা এবং মৃত্যুর মতো একটা স্বাদ সবাই মানে বুঝতে পারছিলাম। সবাই বলছিলাম যে আমি মনে হয় আর বাঁচবো না। আমার ভাই বলছে আমি মনে হয় আর বাঁচবো না। আমি বলছি আমি মনে হয় আর বাঁচবো না। সবার মুখে না বাঁচার কথা। এর কারণ কি? রহস্যময় একটি ঘটনা। সেই ঘটনাটি উদ্ধার করা আমাদের পক্ষে খুব জটিলতা হয়ে দাঁড়িয়েছিল। তখন আমার আব্বু 4-5 দিন চলে যাওয়ার পর তিনি আবারও সিদ্ধান্ত নিলেন যে কবিরাজটাকে যদি এখন গিয়ে বাড়িতে পাওয়া যায় তাহলে তো ভালোই হবে। আর ওই কবিরাজকে নিয়ে আমাদের বাড়িতে আনবো। আনার পর দেখতে চাই যে কি জিনিস আমাদের পরিবারে ভর করেছে, কি এমন জিনিসের কারণে আমাদের পরিবারে অশান্তি, সবার স্বাস্থ্যের প্রতি ক্ষতিগ্রস্ত এরকম কেন হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। তখন আমার আব্বু চলে যান ওই কবিরাজের উদ্দেশ্যে। তখন দিন ছিলেন শুক্রবার।
ওই শুক্রবার দিনটিতে আব্বু যান কবিরাজের বাড়িতে। গিয়ে তিনি কবিরাজকে বাড়িতে পান। পাওয়ার পর কবিরাজকে সালাম দিয়ে বললেন যে, আসসালামু আলাইকুম কবিরাজ বাবা, আমার বাড়িতে খুব ভয়ানক ঘটনা চলছে। আমার পরিবারের সমস্ত লোক শুকিয়ে যাচ্ছে, তাদের উল্টাপাল্টা কাজকর্ম হচ্ছে। আপনি প্লিজ কিছু একটা করুন, আমাদের ফ্যামিলিটাকে একটু বাঁচানোর জন্য আপনি চেষ্টা করুন। আমরা তো এভাবে চলতে থাকলে কিছুদিন পর মারা যাব। তখন আমার আব্বুর সঙ্গে আমিও ছিলাম। তখন আমার আব্বু এবং আমি ওই কবিরাজটিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসি। তখন কবিরাজ রাস্তা দিয়ে যখন আসতেছিলেন আমাদের সঙ্গে, তখন তিনি বলতে থাকেন যে, এই ছেলে, তোমার কনির উপরে ওই তাবিজটা কিসের? তখন আমি বললাম যে, ও চাচা, ওই তাবিজটা আমার মামু দিয়েছেন, আমাদের পরিবারের সকলকে একটা করে তাবিজ দিয়েছেন। এই তাবিজটা নাকি খুব ভালো, তাবিজটা দিলে বিপদ আপদ দূর হয়, বিপদ আপদ কেটে যায়। তখন কবিরাজ একটু মুচকি হাসলেন। হেসে তিনি বললেন যে, বিপদ আপদ বিপদ আপদ কাটানোর মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আর কোনো তাবিজের প্রভাবে যে বিপদ আপদ কাটবে সেটা কোনো কথা না। আর তোমরা যে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ, আমিও কিন্তু কিছু করার মতো লোক না, যদি আল্লাহ তাআলা না চান। আমি তো মাত্র একটা ওসিলা। আর ওই তাবিজ কবজ এগুলো খাটে, তবে ওই তাবিজগুলো দিয়ে বেশিরভাগ খারাপ কাজই করানো হয়, ভালো কাজ খুব কম। তখন ওই কবিরাজ আমাদেরকে নিয়ে এবং আমরা আমাদের কবিরাজকে বাড়িতে নিয়ে যাই। বাড়িতে ঢোকার পর কবিরাজ বললেন যে, বাড়িতে অনর্থ হচ্ছে। তখন এই কথাটি আমার আব্বু শুনতে পান কবিরাজের মুখ থেকে। তখন আব্বু বিস্ময়কর মুখ হয়ে কবিরাজের দিকে বললেন যে, কবিরাজ বাবা, কি হয়েছে, আমাকে খুলে বলুন। তখন কবিরাজ বলে ওঠেন যে, তোমাদের এই বাড়িতে খুব তাড়াতাড়ি সুখের ছায়া নেমে আসবে, তোমরা ইমিডিয়েটলি কিছু একটা করো। তখন আমার আব্বু বললেন যে, চাচা, আপনি এসব কি বলছেন, তাড়াতাড়ি একটু যা কিছু করার করেন না, আমার খুব ভয় লাগছে। তখন কবিরাজকে নিয়ে আমার আব্বু আমাদের ঘরে চলে আসেন এবং ঘরে আসার পর আমরা 7 জনকে কবিরাজ বললেন যে এক জায়গায় বসার জন্য। এক জায়গায় বসার পর কবিরাজ দেখতে পেলেন যে আমাদের 7 জনের হাতে 7টা তাবিজ। তো তাবিজটা কবিরাজ এক চোখ এক চোখ করে আর চোখ করে তিনি দেখতেছিলেন তাবিজগুলোকে। ওই তাবিজ এভাবে দেখছিলেন কবিরাজ মশাই, যেটা খুব ভয়ানক দেখাচ্ছিল। তো কবিরাজ দেখার পর বলে উঠলেন যে, তোমরা এই তাবিজগুলো কেন পড়েছ? তখন আবারও একই প্রশ্নের উত্তর আবারও দেওয়া হয়েছিল, মামু নিয়ে এসেছিল। তখন কবিরাজ বলল যে, এই তাবিজটা একটা খুলে আমার হাতে দাও। তখন আমার আব্বুর তাবিজটা খুলে কবিরাজের হাতে দিলেন। দেওয়ার পর কবিরাজ মশাই ওনার হাত কাঁপা শুরু করে দেয়। উনি বলতে থাকেন যে, তাবিজটা এতটা গরম, যে গরমটা তোমরা সহ্য করে আছো, এই গরমটা তোমাদের উপরিভাগে লাগছে না, তবে এই তাবিজের যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারটা খুবই মারাত্মক, যেটা তোমাদের ধ্বংস করার জন্য যথেষ্ট। এই কথা শোনার পর আমার আম্মু বলে উঠলেন যে, এই আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আমার ভাই নিয়ে এসেছে, বুঝছেন, এই তাবিজটা আমার ভাই নিয়ে এসেছে, আর আমার ভাই আমাদের জীবনেও ধ্বংস করার কথা ভাববে না, আপনি কিসব উল্টাপাল্টা কথা বলছেন? তখন কবিরাজ বললেন যে, দেখেন, আমি কোনো রকমের উল্টাপাল্টা কথা বলছি না, এই তাবিজগুলো আপনাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাবিজগুলোর মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাবিজগুলোতে কুফরি করা হয়েছে, সেই কুফরিটা এসে এখন আপনাদের হাতে পরিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনারা নির্বংশ হয়ে যান। তখন কবিরাজের মুখে এরকম কথাবার্তা শোনার পর আমরা 7 জন পরিবারের লোক খুব ভয় পাই এবং আমরা কবিরাজকে আকস্মিকভাবে জিজ্ঞেস করি। তবে আমার ভাই জিজ্ঞেস করেছিল যে, কবিরাজ মশাই, আপনি কী সব বলছেন? আমার মামু এই তাবিজটা আমাদেরকে পরিয়ে দিয়েছেন, এটাতে কোনো খারাপ কিছু হতে যাবে কেন? তখন কবিরাজ মশাই বললেন যে, তোমাদের 7 জনের তাবিজ তাড়াতাড়ি করে হাত থেকে খুলে নাও।
এবং খুলে নেওয়ার পর তাবিজগুলোকে একসাথে জড়ো করো। তখন আমরা 7 জন মিলে তাবিজটাকে খুলে নেই এবং 7টা তাবিজ যখন একসাথে করলাম তখন তাবিজগুলোর মধ্যে কীরকম ঝুনঝুন ঝুনঝুন শব্দ হচ্ছিল। সেই শব্দটা কিন্তু আবার আমরা ফ্যামিলির 7 জন শুনতে পারি। শোনার পর আমরা একে আরেকজনকে বলছিলাম, তুমি কি কিছু শুনতে পারলে? তখন সবাই শুনতে পাই যে ওই তাবিজগুলোর ভিতরে খুব ভয়ানক ঝুনঝুন ঝুনঝুন শব্দ হচ্ছে। ওই শব্দটা কবিরাজ শোনার পর একটু হাসলেন, হেসে বললেন যে তোমরা খুব বাঁচা বেঁচে গিয়েছো। এই তাবিজ যদি তোমাদের হাতে আর থাকতো কয়দিন, তাহলে তোমরা একবারে নিস্তেজ হয়ে যেতে, তোমরা নির্বংশ হয়ে যেতে। তাবিজগুলোর খুব পাওয়ার আছে। তখন ওই কবিরাজ আমাদেরকে বললেন যে তোমরা মানুষের দেওয়া উল্টাপাল্টা তাবিজ না পড়লেই আমার মতে ভালো হবে, আর এই তাবিজগুলো তোমাদের ক্ষতি করার জন্য তাবিজগুলো পরিয়ে দেওয়া হয়েছে। তখন আমার আম্মু বললেন যে আমার ভাই এরকম একটা কাণ্ড করতে পারে সেটা আমি তো ভাবতেও পারি না। তখন ওই কবিরাজ মশাই বললেন যে দেখেন, আজকাল সম্পত্তির জন্য এরকম হয়ে গিয়েছে মানুষ, যেটার কারণে মানুষ মানুষকে খুন করতে দ্বিধাবোধ করে না, যেটা আপনার ভাই আপনাদের সঙ্গে করতে যাচ্ছিল। তখন আমার আম্মু কান্না করেন এবং বলতে থাকেন যে কবিরাজ মশাই, আপনি আমাদের কিছু একটা করুন, আমাদের অনেকটা ক্ষতি হয়েছে, আমার ছেলে মেয়েগুলো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে এবং ভিতরে নানান ধরনের রোগের বাসা বেঁধেছে, যে রোগগুলোর কারণে আমার ছেলে মেয়েগুলো খুব কষ্ট পাচ্ছে 1 সপ্তাহ ধরে। আমার ছেলে মেয়েগুলোর ভিতরে আরও অনেক রকমের রোগ রয়েছে, যেগুলো আপনাকে আমি সবকিছু খুলে বলবো, আর এগুলো আপনাদের মাঝে এখন উপস্থাপন করছি না। তো এই রোগগুলো ছিল খুব মারাত্মক, ছোট ছোট রোগে আমাদের সারা শরীর ভরে গিয়েছিল। তো সেই রোগগুলো সারানোর জন্য আমরা কোনো হাসপাতালে যাইনি। তবে ওই ওই যে কবিরাজটা, ওই কবিরাজের কাছে আমরা সবকিছু খুলে বলি। তিনি আমাদেরকে সবাইকে ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক দেওয়ার পর তিনি ওনার সাথে থাকা ব্যক্তি থেকে তিনি কিছু তাবিজ বের করলেন। ওইগুলো ছিল ইউনিক নতুন তাবিজ। ওই তাবিজগুলোতে তিনি পরা পরা কিছু, মানে বালুর মতো ছাইয়ের মতো কিছু ছিল, ওইগুলো তিনি ভরে দিলেন এবং বললেন যে এটা রাখো, তোমাদের সুস্বাস্থ্য হবে, ভালো কিছু হবে। আর ওই তাবিজগুলো একটা বাক্সে ভরে আমাকে দাও, যে তাবিজগুলো তোমার মামা তোমাদেরকে পরিয়েছিল। তখন ওই তাবিজগুলোকে আমার আব্বু একটা একটা কৌটায় ওই তাবিজগুলো ভরে ওই কবিরাজ মশাইয়ের হাতে তুলে দেন। তখন ওই কবিরাজ মশাই কৌটাটাকে হাতে নেন। হাতে নেওয়ার পর তিনি এক দেনে 4-5 মিনিট তাবিজটার দিকে তাকিয়ে থাকে। তখন আমরা দেখতে পাই ওই যে কবিরাজ মশাইয়ের চোখগুলো লাল বর্ণের টকটকা আগুনের মতো হয়ে গিয়েছে। সেই আগুন ওলা চোখ দিয়ে কবিরাজ মশাই তাবিজগুলোকে টার্গেট করছেন। তখন 5-6 মিনিট টার্গেট করার পর আমরা জিজ্ঞেস করলাম যে কবিরাজ মশাই, আপনি এভাবে কি করলেন? ওই তাবিজগুলোর দিকে তাকিয়ে দেখে আপনাকে ডাক দেওয়া হয়েছে, আপনি কোনো রকমের সাড়া শব্দ দেননি, কারণ কি? তখন কবিরাজ বললেন যে এই তাবিজগুলোর ভিতরে যে পাওয়ারটা ছিল, সে পাওয়ারটুকু আমি নষ্ট করে দিয়েছি আমার মন্ত্র বলে। তাবিজগুলোর মধ্যে খারাপ প্রভাব ছিল, আর সেই খারাপ প্রভাবগুলোকে নষ্ট করতেই হতো, না হলে যে কারো জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতো এই তাবিজগুলো। এই কথা বলার পর ওই কবিরাজ মশাই কৌটা থেকে তাবিজ বের করলেন হাতে বের করার পর তিনি আমাদেরকে বললেন যে এই তাবিজগুলোকে এখন তোমরা আবার হাতে নাও। তখন 7টা তাবিজ প্রথমে আমার হাতে দিলেন। আমি পরিবারের ছোট ছেলে, আমাকে বললেন যে তুমি এগুলো হাতে নাও বাবা। আমি হাতে নিয়ে দেখতে পাই যে তাবিজগুলো খুব গরম, এতটা গরম যে আমার হাত পুড়ে যাচ্ছিল। তখন তাবিজগুলো আমার হাত থেকে ফেলে দেবো এমন অবস্থায় কবিরাজ মশাই আবার আমার হাত থেকে নিয়ে নেন এবং বললেন যে কি বুঝতে পারলে বাবা? তখন আমি বললাম যে খুব গরম তাবিজগুলো মারাত্মক লেভেলের গরম, এতটা গরম যে সহ্য করা যাচ্ছিল না। আর এই তাবিজগুলোই তো আমাদের শরীরে পড়েছিলাম। তখন কবিরাজ বলে উঠলেন যে হ্যাঁ, এই তাবিজগুলোর যে গরমটা তুমি অনুভব করতে পেরেছিলে,
সেই অনুভবটা হচ্ছে তোমার আসল অনুভব, আর এটাই হচ্ছে সত্যি। তোমাদের যে খারাপ ঘটনার যে প্রভাবটা পড়েছিল, ওই খারাপ ঘটনার পরিস্থিতির শিকার তোমরা হতে এই তাবিজের গরমটাতে। তাবিজটা আজ থেকে প্রায় 2 বছর ধরেও ড্যামেজ হতো না। আর তাবিজটা বানানো হয়েছে এই 8 থেকে 9 দিন আগে। তো 8 থেকে 9 দিন আগে আপনারা কি কোথাও গিয়েছিলেন? তখন আমার আম্মু বললেন যে হ্যাঁ, আমরা গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, আমার বাবা বাড়িতে। তখন ওইখানে একটু সম্পত্তি নিয়ে ঝামেলা হয়। আমার ভাই তখন সে চেঁচামেচি করে, বলে যে সে আমাদেরকে দেখে নিবে, সম্পত্তি কি করে আমরা পাই সেটা সে দেখে দিবে। তখন এক কথা দুই কথা কাটাকাটি হতে হতে আমরা চলে আসি। এর বেশি কিছু হয়নি। তো তারপর 2 দিন পর আমার ভাই এসে এই তাবিজগুলো আমাদেরকে পরিয়ে দেন। তখন ওই কবিরাজ মশাই বললেন যে হ্যাঁ, এইগুলো তাবিজগুলো খুব খারাপ, খুব ভয়ানক, যেটা আপনাদের জীবনের ঝুঁকি হয়ে দাঁড়াতে পারতো। আর আমার মনে হচ্ছে আপনাদের ঘরের ভিতরেও কোথাও তাবিজ পুঁতে দিয়েছে আপনার ভাই। তখন কবিরাজের কথা শুনে আমরা বললাম যে হ্যাঁ, হতে পারে। কেননা যেই মামা আমাদেরকে মারার জন্য হাতে তাবিজ পরিয়ে দিতে পারে, সেই মামা আমাদের ঘরের ভিতরে তাবিজ পরাবে না, এটা কোনো মানে হতে পারে না। তখন আমরা বললাম যে আপনি খুঁজে বের করুন কোথায় কোথায় তাবিজ পুঁতে দিয়েছে। তখন ওই কবিরাজ ঘরের নানান জায়গায় গিয়ে মন্ত্র পড়তে শুরু করেন, এবং একটা একটা করে আরও 3টা, 3.5টা তাবিজ, 3টা বলা যাবে না, তার কারণ হচ্ছে একটা তাবিজ ছিল অর্ধেক ভাঙা, আর 3টা তাবিজ ছিল আস্ত আস্ত তাবিজ। ওই তাবিজগুলো তিনি বের করে আনেন, আমাদের সামনে নিয়ে আসেন। তো আমরা ওনার সাথে ছিলাম। তাবিজগুলো ছিল ঘরের কোনায় একটা, আরেকটা ছিল বইয়ের পাতার ভিতরে, আরেকটা ছিল তোশকের নিচে, আরেকটা ছিল রান্নাঘরে। ওই তাবিজগুলো দেখার পর আমরা খুব ভয় পাই, এবং কালো জাদু যে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমাদের সঙ্গে যদি ঘটে না যেত, তাহলে আমরা বুঝতে পারতাম না ওই কালো জাদুর প্রভাবটা কীরকম হতে পারে, কালো জাদু এত ভয়ঙ্কর হতে পারে। তখন ওই কবিরাজ মশাই তিনি বের করেন সব কিছু। বের করার পর আমাদেরকে নিজ চোখে দেখালেন, দেখো আপনাদের মামা কি খারাপ কাজ করতে যাচ্ছিল আপনাদের সঙ্গে। তখন আমার আম্মু সিদ্ধান্ত নিলেন যে আপনি এই তাবিজগুলোকে এখন কি করবেন। তো কবিরাজ বললেন তাবিজগুলোকে আমি নিয়ে যাব এবং একটা মাটিতে পুঁতে দেব। তখন ওই কবিরাজকে বেশ কিছু টাকা দিয়ে দেওয়া হয় ওনার হাদিয়া হিসেবে, এবং ওই তাবিজগুলো দিয়ে কবিরাজকে আমাদের বাড়ি থেকে বিদায় দেওয়া হয়। কবিরাজ চলে যান। তখন আমার আম্মু বললেন যে ওকে দেখে নিতে হবে, তাকে আমি মামলা করব আমার ভাইয়ের নামে। মামলা করার পর যা হবার হবে। সে এত বড় সাহস কী করে হতে পারে আমাদের দিকেও তাকিয়েছে চোখ তুলে, এবং এমনকি আমার ছেলে মেয়েদের দিকেও সে সে মারার জন্য দুবার ভাবেনি। আমরা যদি মারা যেতাম, তাহলে তো সে ওই সম্পত্তিগুলো পুরোটা লুট করে নিত, যেটা আল্লাহ তাআলা চায়নি। তো এখন যেহেতু আমরা বেঁচেই গিয়েছি, আমার ভাইকে বাঁচতে দিব না। হ্যাঁ, তবে আমরা তার সঙ্গে খারাপ কিছু করব না, তাকে আমরা মামলা করব এবং পুলিশে দিয়ে দেব। এরকম এরকম একটা খারাপ লোকের দুনিয়াতে বেঁচে থাকার অধিকার দিলে সে আরো লাই পেয়ে যাবে, এবং সে উল্টাপাল্টা করবে এবং মানুষকে ক্ষতি করবে। আর এসব লোকদের কাজই হচ্ছে মানুষকে ক্ষতি করানো। তখন আমরা 4-5 দিন পর সিদ্ধান্ত নিলাম যে চলে যাব নানু বাড়িতে। নানু বাড়িতে যাওয়ার পর আমরা নানুকে সবকিছু খুলে বললাম। খুলে বলার পর নানি বললেন যে হ্যাঁ, টুটুল তো চাই তোদের বাড়িতে যাওয়ার 2 দিন আগে সে ওই যে একটা কবিরাজ আছে না চট্টগ্রামের বড় কবিরাজ, ওই কবিরাজের কাছে গিয়েছিল, তবে আমাকে কিছু একটা বলেনি। আমি জিজ্ঞেস করেছিলাম যে কবিরাজের কাছে কেন, সে বলল যে তার কি একটা সমস্যা তার জন্য। তবে এই সমস্যাটা যে তার, এই সমস্যাটা তোদেরকে, এই সমস্যাটা তো আমি যদি জানতাম আমার ছেলেকে আমি তখনই ত্যায্যপুত্র করে দিতাম। নানুর এরকম কথাবার্তা শোনার পর আম্মু বললেন যে আমি আমার ভাইয়ের নামে মামলা করব, তাকে আমি আর দুনিয়াতে রাখতে চাই না। সে আমাদের দিকে তাকিয়েছে, আমার সোনামণিগুলো বাচ্চা 5টার উপর
সে একই হারে তাকিয়েছে, তার চোখটা আমি তুলে নিতে চাই। তখন আমার আম্মু কিস করতে যাবেন। তো ওই দিন যখন ঘর থেকে আমরা বের হই, তখন দেখতে পাই যে ওই মামুর যে ড্রয়ারটা ছিল, ওই ড্রয়ারের ভিতরে বেশ কয়েকটা তাবিজ ছিল, যে তাবিজগুলো আমাদের হাতে পরানো ছিল, যে তাবিজগুলো সে তাবিজগুলোর মতো সেম। এটা দেখার পর আমি, আমার বড় ভাই আমাকে, আমার আম্মু আব্বুকে ডাক দেন। ডাক দেওয়ার পর আমার নানুও চলে আসেন সেখানে। আমরা দেখতে পাই একই রকমের তাবিজ। তখন ওই তাবিজগুলো দেখার পর আমার টুটুল মামাকে ডাক দেওয়া হয়। ডাকার পর সব কিছু আমরা যখন বুঝে যাই, তখন টুটুল মামাকে সব কিছু বলি। বলার পর তিনি কান্না করে দেন এবং কান্না করে তিনি বলতে থাকেন যে আমি ভুল করেছি, বোন আমাকে মাফ করে দাও, প্লিজ পুলিশ ডেকো না, আমার জীবনটা ধ্বংস করে দিও না। আমি চেয়েছিলাম তোমাদেরকে ব্ল্যাক ম্যাজিকের আঘাতে মেরে ফেলার জন্য, তার কারণ হচ্ছে আমি খুব লোভে পড়ে গিয়েছি, আমাকে প্লিজ মাফ করে দিও তোমরা সবাই মিলে। তখন মামার এরকম আকুতি মিনতি দেখে আমরা 5 ভাই বোন বললাম যে আচ্ছা আম্মু ছেড়ে দাও না, মামলা করতে হবে না। তখন আমার আম্মু বললেন যে তুই আমাদের হাতে তাবিজগুলো পরিয়েছিস ভালো কথা, এই তাবিজগুলো এখানে তুই কেন রেখেছিস? তখন মামুর মুখ থেকে এমন কথা বের হয়েছিল, যে কথাগুলো একটা মামার মুখ থেকে কোনোদিন বের হবে সেটা হয়তো কেউ কোনোদিন আশা করতে পারে না। মামু সেদিন বলছিলেন যে এই তাবিজগুলোকে এখানে রাখা হয়েছে, তার কারণ হচ্ছে তোমাদের বাড়িতে 7টা তাবিজ 7 জনকে পরিয়ে দিয়ে এসেছি। আমি যখন ওই কবিরাজের কাছে যাই, তখন ওই কবিরাজ আমাকে প্রায় 70টা তাবিজ দিয়েছে, এখানে 63টা তাবিজ রয়েছে। তিনি বলেছেন যদি আমি 10 মাস তোমাদেরকে উলট পালট করে 10টা তাবিজ যদি পরাতে পারি, তাহলে তোমরা নির্বংশ হয়ে যাবে। আপু আমাকে মাফ করে দিও, আমি খুব খারাপ কাজে করে যাচ্ছিলাম তোমাদের সঙ্গে। আমি জানি তোমাদের সাথে এই কাজ করার কোনো ক্ষমা আমার হয় না, তাও বলছি আমাকে মাফ করে দিও। তখন আমার এরকম কথাবার্তা শোনার পর আমরা পরিবারের 7 জন লোক অশ্রু ছেড়ে দেই কান্নায়। কেননা মামা হিসেবে এমন একটা খারাপ কাজ লজ্জিত একটা বিষয়। তো যাই হোক, এরকমটা করার পর মামু আমাদের কাছে মাফ চায়, এমনকি আমার কাছেও মাফ চেয়েছে। আর মাফ চাওয়াটা স্বাভাবিক, তিনি যেহেতু দোষ করেছেন। তো আমাদের আমাদের সাথে এরকম মাফ চাওয়ার পর আম্মু বললেন যে আর দ্বিতীয়বার কোনো মানুষের সঙ্গে এরকম করার আগে 2বার চিন্তা করবি তার ছেলে মেয়ের কথা। আমরা যদি মারা যেতাম আমার ছেলে মেয়ের কি হতো? আর তুই তো আমাদের ছেলে মেয়েকেও মারার জন্য উঠে পড়ে লেগেছিস। হ্যাঁ, তুই তো আমাদের কোনো ভাই হতে পারিস না। তখন এই কথাবার্তা বলার পর ওই দিনেই আমার মামা সিদ্ধান্ত নিলেন যে আমার মাকে যে সম্পত্তিটা পেতেন ওই সম্পত্তিটা ভাগ করে দিয়ে দিবেন। তখন ওই দিনই আমার আম্মুর পাওনাটা আম্মুকে বুঝিয়ে দেন এবং আমরা বাড়িতে চলে আসি। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের আমার পরিবারের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, যে ঘটনাটি আপনাদের মাঝে আমি ইতিমধ্যে শেয়ার করে দিলাম। ঘটনাটি আমাদের সাথে যখন ঘটে গিয়েছিল, আমাদের পেটের মধ্যে ভাত হজম হচ্ছিল না। আপনারা হয়তো যারা যারা এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনার সঙ্গে জড়িত হয়েছিলেন বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা হয়তো আজকে আমার এই ঘটনাটি বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। তো এরকমই একটা ঘটনা আমার জীবনের আজীবন মনে থাকবে, এবং আমার শুধু না, আমার পরিবারের পুরো মানুষের এই ঘটনাটি মনে থাকবে। তো প্রিয় লিসেনার্স, আমার ঘটনাটি কেমন লাগলো এবং আমার ঘটনা থেকে কি শিক্ষণীয় এবং তখন কি করা উচিত, অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। আর আপনারা অবশ্যই ঘটনাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের এই ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের মাঝে 2টি ঘটনা আপনাদের মাঝে প্রচারিত করা হয়েছে। 2টি ঘটনায় অবশ্যই আপনারা যারা যারা শুনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আপনাদেরকে আমি একটা কথা বরাবরের মতো বলতে চাই যে আমাদের চ্যানেলটা নতুন। তো আমাদের এই চ্যানেলে মানুষের কাছ থেকে কালেক্ট করে প্রতিদিনই আপনাদের মাঝে ভৌতিক ঘটনাগুলো উপস্থাপন করার চেষ্টা করব, এবং সত্য নির্ভর ঘটনাগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন এবং
আমাদের সাথে থাকুন সবসময়। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো এই পর্যন্তই। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে কালকে কোনো এক নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।